সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের 14 মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে। বলতেছেন যে মৃত্যু ছাড়া সেফ এক্সিট নাই। মানে কি এমন করলো উপদেষ্টারা? মানে তারা এমন ঘটনা ঘটালো যে তাদের একদম নিরাপত্তা পথ থেকে সরে যে তারা সাধারণ জীবনযাপন করতে পারবে না। অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অনেকে গেছেন আসছেন, কোনো সমস্যা হয়নি। তো আজ একটা গোপন কথা বলবো আপনাদের, যে কথা শোনার সাথে সাথে আপনাদের শরীরের লোম কাঁটা দিয়ে উঠবে, ভয়ে আটকে উঠবেন আপনারা, এবং আপনাদের কপালের উপরে চিন্তার ভাঁজ রেখা ফুটে উঠবে। শুধু ভাবতে থাকবেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী আরো বেশ কয়েকজন সেনা অফিসার সহ 30 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের 14 মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে। এরকম ঘটনা বাংলাদেশে অকল্পনীয় ছিল, অতীতে কখনো ঘটেনি। এটা জনগণের বিরাট বিজয়, জাস্ট শুরু। হ্যাঁ, শুরুটাই একটা বিজয়। এটা এভাবে শুরু হবে এটাও আনইমাজিনেবল ছিল। দর্শক, খবর, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এখন এটা সেনাপ্রধানের সাথে সম্পর্কিত কি? হ্যাঁ, সম্পর্কিত। একটু বোঝার চেষ্টা করুন। ওয়াকারুজ্জামান হাসিনার পতন ঘটাতে ভূমিকা রেখেছে, কম রক্তপাতের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। হ্যাঁ, ওয়াকার যদি হাসিনার পক্ষেও থাকতো, সেনাবাহিনী হাসিনার পক্ষে থাকলেও হাসিনার পতন কেউ ঠেকাতে পারতো না, কিন্তু আরো রক্তপাত হতো। ওয়াকার হাসিনার পক্ষে থেকে জনতার উপর গুলি করলে হয়তোবা আমরা অনেকে শহীদ হতাম, কিন্তু হাসিনার পতন হতো এটা কেউ ঠেকাতে পারতো না। হয়তোবা হাসিনার সাথে ওয়াকারেরও পতন হতো যদি হাসিনার পক্ষে থাকতো, কিন্তু না। মিস্টার ওয়াকারুজ্জামান জনতার পক্ষে, বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছেন এবং আমাদের জুলাই গণবিপ্লবে মিস্টার ওয়াকারুজ্জামানের অসামান্য অবদান রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার বিতর্ক আছে যে হাসিনাকে অ্যারেস্ট কেন করলেন না, এগুলো নিয়ে অনেক পর্যালোচনা করা যায়, আমরা সেদিকে যাচ্ছি না। এবং হাসিনার প্রচন্ড ক্ষোভ ওয়াকারের উপর যে বেইমানি করলো। বলতেছেন যে মৃত্যু ছাড়া সেফ এক্সিট নাই। মানে কি এমন করলো উপদেষ্টারা? মানে তারা এমন ঘটনা ঘটালো যে তাদের একদম নিরাপত্তা পথ থেকে সরে যে তারা সাধারণ জীবনযাপন করতে পারবে না। অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অনেকে গেছেন আসছেন, কোনো সমস্যা হয়নি। তো এখনো হবে কেন? আমরা বারবার শুধু আওয়ামী লীগ আমলের এই সরকারের যে অবস্থাটা সেটাকে প্রজেক্ট করি কেন? ওটা তো একটা 15 বছর তারা শাসন করেছে, তারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, টাকা পাচার করেছে। সেই কারণে গণভ্যুত্থানে পতিত হলে তাদের সেফ এক্সিট হয়, তারা পালায় যায়। যেমন মিশরের বাশাররা গেছে, ইভেন আমি তো মনে করি যে নেপালের যারা সরকার তারাও তো পালায় যায়নি। তো বাংলাদেশের আওয়ামী লীগের দুর্ভাগ্য যে তাদেরকে পালাইতে হয়েছে, আর অন্য কাউকে কিন্তু পালাইতে হয়নি। অতীতে বিএনপিকেও পালাইতে হয়নি, জাতীয় পার্টিকেও পালাইতে হয়নি। এখন যারা আছেন তাদের মধ্যে 1-2 জন নিয়ে আলোচনা হয়, তার নাম বললাম না। মাসুদ কামাল বলতেছেন যে যদি সেফ এক্সিট নিতে হয় তাহলে সবার উপরে থাকবে আসিফ মাহমুদ, সচিব ভুইয়া। আমি এই মন্তব্য করতে চাই না, কিন্তু আপনি দেখেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার সাকোয়াত, তারপরে জাহাঙ্গীর আলম চৌধুরী, ওনারা কত সাধারণের মতন জীবনযাপন করেন, কি এমন করছেন? আরো অনেক আছেন, আমি সবার নাম আমার মুখস্থ নেই, বলতে পারলাম না। হ্যাঁ, 2-3 জন 4 জন বড়জোর আলোচনার বিতর্কে আছে। তো এইটাও ইউনূস সাহেব যদি আরেকটু শক্ত হতেন তাহলে সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু উনি ছেড়ে দিচ্ছেন যে যাক আর কদিন আসি, আর বিতর্কের মধ্যে না যাই, তাদেরকে আর মনে কষ্ট না দিই। এখন মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাদের নিজেদের উপলব্ধি করা উচিত একটা অন্তর্বর্তী সরকার, সেই সরকারের নিরপেক্ষ থাকার স্বার্থে, যেহেতু আমরা দল করি, এনসিপি করি, যদি করি তাহলে চলে যাওয়া উচিত। আর যদি মনে করি যে না করি না, তাহলে আমার সেইভাবে একটা স্টেটমেন্ট দেওয়ার দরকার যে আমার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই, এই ধরনের গুঞ্জন আমি অন্তর্বর্তী সরকারের যেই কাঠামোর মধ্যে অন্যরা আছে আমিও সেই মধ্যে আছি, এটা বললে ভালো হয়, আমরাও একটু আশ্বস্ত হই, আমরাও আর এই ধরনের নামগুলো নিয়ে বারবার আলোচনা করি না। কিন্তু যেই ভয়টা দিচ্ছে নাহিদ ইসলাম, সার্জিস আলম, এটা কেন? এটা তো আব্দুল লুৎফ সাহেব তো সঠিক কথা বলেছে যে আমি এখন দায়িত্বে আছি, দায়িত্ব থেকে চলে যাব। এটি হচ্ছে ক্ষমতার সৌন্দর্য। ক্ষমতায় আমি দায়িত্ব পালন করেছি, এখন দায়িত্ব পালন নেই, সাধারণের মতো মানুষ জীবনযাপন করি।
আমার বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কথা মনে পড়ে। তিনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব না বা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, সুতরাং আমরা আমাদের দায়িত্ব পালন শেষে আমরা আমাদের নিজের পেশায় চলে যাব। সত্যি প্রত্যেকটা মানুষ কিন্তু, আপনি শারমিন মুর্শিদ থেকে শুরু করে প্রায় প্রতিটা মানুষ, ফরিদ আক্তার বলেন, যতজন আছে প্রত্যেকে, আসিফ নজরুল, সবাই কিন্তু পরিচিত এবং তারা কিন্তু স্বাবলম্বী। এমন না যে এইটা করে তাদেরকে খাইতে হবে এই উপদেশটাগিরি করে। তো এই অবস্থার মধ্যে ওনারা কি কারণে হতাশ হচ্ছেন আমি জানি না। ওনাদের কি আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছে না যে ওই শাপলাটা দেওয়ার ব্যাপারে সরকার চাপ দিই, নাকি অন্য কি আছে জানি না। ওনাদের তো যথেষ্ট সিকিউরিটি দিল সারা দেশে ব্যাপী, তারা যখন ঘুরলো এই ঘোরার মানে সরকার যে পরিমাণ প্রোটেকশনটা দিল, যে পরিমাণ তার খরচ হলো সরকারের প্রোটোকলে, এটা তো এই হিসাব তো আমরা পাইলাম না। তারপরে গোপালগঞ্জ থেকে যেভাবে তাদেরকে উদ্ধার করলো, ওই ক্যানোপি নাকি কি যেন বলে সামরিক যানের মধ্যে ঢুকে যে তারা মানে পালাতে বাধ্য হলো। তো এইগুলি তো সরকার কি না করছে, তারপরে এখন তাদের এই যে সরকার কথা রাখেনি, বিশ্বাস ভঙ্গ করছে, তাদেরকে বিশ্বাস করা ভুল ছিল, এইসব বলার পর এখন বলতেছে যে তারা মানে মৃত্যু ছাড়া তাদের সেফ এক্সিট হবে না। আবার সেফ এক্সিটের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা লিয়াজো করতেছে। তার মানে আগে ছিল তাদের অধীনে, এখন চলে গেছে তারা বিএনপি জামাতের অধীনে। এটাই কি বলতে চাও? আজ একটা গোপন কথা বলবো আপনাদের, যে কথা শোনার সাথে সাথে আপনাদের শরীরের লোম কাঁটা দিয়ে উঠবে, ভয়ে আটকে উঠবেন আপনারা, এবং আপনাদের কপালের উপরে চিন্তার ভাঁজ রেখা ফুটে উঠবে। শুধু ভাবতে থাকবেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, তেমনি একটা সংবাদ দিব। ওই সংবাদটা দেবার আগে একটা ফটোকার্ড আমরা দেখি আসেন। এই যে বিক্রম মিশ্রি, তিনি কি বলেছেন জানেন? দেখুন, তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক বৈধতা লাগবে। আন্তর্জাতিক বৈধতা বলতে কি বুঝাতে চেয়েছেন তিনি বুঝতে পেরেছেন? ভারতের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এই কথা বলার সময় বাংলাদেশের জনগণের সামনে এসে যদি এই কথা বলতো, তাহলে হয়তো কোনো জুতার ফিতা একটাও থাকতো না, সব ওর মুখের উপরে ছিঁড়তো। মানে মানুষ, একটা দেশ এরকম ইতর হতে পারে, এরকম নির্লজ্জ হতে পারে, এরকম চগলখোর হতে পারে, এদের না দেখলে কোনোদিনও বোঝা যেত না। শেখ হাসিনাকে পরপর 3 বার অর্থাৎ 17 বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, তখন বলতো যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একের পর এক যখন হাসিনা বিএনপিকে ছাড়া, জামাত ইসলামকে ছাড়া ফাঁকা মাঠে গোল দেওয়া শুরু করলো, কি মজা! কোনো খেলোয়াড় নাই, একা একা দৌড়ায় যে গোল দেয়, হ্যাপি মজা না? এই মজা পেলে আর কেউ প্রতিপক্ষ রাখে, কোনো গোলকিপার রাখে, কোনো ব্যাক সাইড বা অন্য কোনো দলের প্লেয়ার রাখে? হাসিনা সেটা করেছিল, আর তার একমাত্র রেফারি ছিল ভারত, এই বিক্রম মিশ্রিরা। তখন তারা বলতো যে ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, নির্বাচনে আমরা নাক গলাতে যাব না। আর এখন আবার বলছে যে আন্তর্জাতিক বৈধতা লাগবে। আপনারা এখন ওকে ঘৃণার থুতু ফেলবেন ওর মুখের উপরে, না কি করবেন আপনারা সেটা ভাবেন। এবার চলেন আমরা গোপন কথায় চলে যাই। আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং তাদের তৃণমূল থেকে ঊর্ধ্বতন নেতাকর্মীরা বারবার কিন্তু একটা কথা বলছে, ৭২-এর সংবিধানের বাইরে তারা যাবে না। কি বলে নাই? মনে পড়ে না আপনাদের? যে সংবিধানকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির নেতারা 5 আগস্টের পূর্বে বলেছে এটা কোনো সংবিধানই না, এই সংবিধান বিএনপি ক্ষমতায় গেলে বাতিল করে দেবে, বলে নাই এরকম বারবার? হঠাৎ করে 5 আগস্টের পরে তাদের কি হলো যে তারা ৭২-এর সংবিধান থেকে বের হতে চাচ্ছে না? তাও একেবারে 5 আগস্টের পরেই না, কিন্তু 5 আগস্টের এই 1 মাস 1.5 মাস পর থেকে এই কথা বলা শুরু করেছে। এর মানে কি? প্রশ্ন এসেছে কখনো আপনাদের মাথার ভিতরে যে বিএনপি ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, সেই বিএনপির কি হলো হঠাৎ করে যে তারা ৭২-এর সংবিধান আঁকড়ে ধরলো? এইখানে আছে খেলা। আমি তো আপনাদেরকে বললে পরে আপনারা তো বুঝে ফেলবেন। এই ৭২-এর সংবিধানের এই কথা বলা, এটা কিন্তু শুধু শুধু একটা কথা নয়, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পাহাড়ের মতো একটা হুমকি। যে হুমকির ভাষা আমাদের কাছে মনে হচ্ছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পেরেছে। আমরা বুঝতে পারিনি, জনগণ বুঝতে পারে নাই। জনগণ শুধু বিএনপিকে বারবার দোষারোপ করছে, গালমন্দ করছে, কিন্তু কেন বিএনপি ৭২-এর সংবিধান আঁকড়ে ধরলো এটি কিন্তু জনগণ এখনো বুঝতে পারে নাই। হ্যাঁ, এই যে হুমকি, এই হুমকি বুঝতে হলে
চলেন আমরা একটু পিছনে চলে যাই, 1/11 চলে যাই। 1/11 যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতা গ্রহণ করলেন, জরুরি শাসন জারি করলেন, তারা টানা 2 বছর ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পরে আমেরিকা ভারতকে বলে দিল যে এদেরকে আর ক্ষমতায় রাখা যাবে না, এখন এই সরকারকে, এই সেনা শাসিত সরকারকে ফেলে দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো বাংলাদেশে একটা নির্বাচন করে দাও, সরকার গঠন করে দাও তোমাদের পছন্দ মতো। আমেরিকা পুরা দায়িত্ব ভারতকে দিয়ে দিয়েছিল। ভারত তখন এই দায়িত্ব তুলে দেয় প্রণব মুখার্জির হাতে। চলে এলেন প্রণব মুখার্জি বাংলাদেশে, হাসিনার সাথে সাক্ষাৎ করলেন এবং মঈনুদ্দিনকে ডেকে নিয়ে গেলেন ভারতে। মনে পড়ে আপনাদের ওই যে ঘোড়া উপহার দেয়া, দেখুন এই যে ঘোড়া, এই ঘোড়া আনতে গিয়ে প্রণব মুখার্জি মঈনুদ্দিনকে বলে দিলেন যে তোমাদের যাওয়ার সময় হয়েছে, আমাদের এখন যেতে হবে, যাওয়ার আগে আমাদের পছন্দ শেখ হাসিনা, তাকে ক্ষমতায় দিয়ে যেতে হবে। আর শেখ হাসিনাকে তো প্রণব মুখার্জি গ্রিন সিগন্যাল দিয়ে দিল, তুমি ক্ষমতায় আসছো, কোনো সন্দেহ নেই। এইবার মঈনুদ্দিনের তো মাথা নষ্ট, ফখরুদ্দিনের মাথা নষ্ট, এখন কি হবে, আমাদের কি হবে, যেহেতু নির্বাচন আমরা দিয়ে দিতে হবে, আর তো থাকতে পারছি না ক্ষমতায়, তাহলে কি হবে এখন আমাদের এক্সিট প্ল্যানটা কি হবে? তৎকালীন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার ছিলেন, তিনি ছিলেন প্যাট্রিসিয়া বিউটিনেস, মনে আছে তার কথা? এই প্যাট্রিসিয়া বিউটিনেস এবং লন্ডনের, ব্রিটেনের যিনি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক MK আনোয়ার। মনে আছে? সব মনে পড়ছে আপনাদের? এই দুইজনের সাথে মঈনুদ্দিন বারবার ঘন ঘন তাদের কাছে আসা যাওয়া করতে করতে তাদের জুতার শুকতলা ক্ষয় হয়ে গিয়েছিল। বারবার তাদের কাছে প্রশ্ন করতো, আমাদের কি হবে, ক্ষমতা তো ছেড়ে দিব আমরা, আমরা যে এই যে 2 বছর ক্ষমতা চালালাম, আমাদের কি হবে, আমাদের এক্সিট প্ল্যানটা কি হবে, আপনারা দায়িত্ব নেন, আপনাদের কথা মতো তো আমরা ছেড়ে দিচ্ছি। প্যাট্রিসিয়া বিউটিনেস এবং MK আনোয়ার কোনো পাত্তা দেয় নেই মঈনুদ্দিনকে, কোনো পাত্তা দেয় নেই, বলছে না এই দায়িত্ব আমরা নিতে পারবো না, তোমার দেশ তোমরা বোঝো। ঠিক এই জায়গায় এসে শেখ হাসিনা মঈনুদ্দিনকে একেবারে জামরে দিয়ে ধরলো, বলে যে শোনো, ক্ষমতায় তো চলে আসছি আমি, তুমি কি করবা? শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী আরো বেশ কয়েকজন সেনা অফিসার সহ 30 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অপরাধ ট্রাইব্যুনাল 1 এর 3 জন বিচারক এই রায় ঘোষণা করেন। তারা গুমের সাথে জড়িত। গুমের যে কাণ্ডটা আমরা শুনেছিলাম ব্রিগেডিয়ার আমান আজমির কাছ থেকে, আমরা শুনেছিলাম ব্যারিস্টার আরমানের কাছ থেকে, আমরা শুনেছি আরো অনেক সেনা কর্মকর্তা সহ অনেকের কাছ থেকে, আমরা সেই কাণ্ড যে এক সময় আমাদের শরীরের পশম খাড়িয়ে যেত তাদের তাণ্ডবের কথা শুনে আজকে সেই খুনিদেরকে বিচারের আওতায় আনার জন্য 30 জনের নামে জারি করা হয়েছে খুলিয়া। আমরা আশা করছি এতে সাকসেস হবেন বাংলাদেশের সরকার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।